পরীক্ষার পর দেরি করো না, বিয়ে করে নিও। এত বছর অপেক্ষা করলাম রিমনের কথা শোনার জন্য, আর সে আমাকে তার প্রথম বয়স এটা কি শুনাইলো। আমি রিমনকে বললাম, কি বলেন এসব? আমি কেন বিয়ে করতে যাব? এসব কথা কে বলেছে আপনাকে? সে আমার কথায় জবাব না দিয়ে বলতে লাগলো, সেই ছোট সময় থেকে আপনাকে আমার পরিবার বড় করেছে, তাদের একটা অধিকার আছে তোমার উপর, দয়া করে তাদের মনে কষ্ট দিবে না। ওনার কথা শুনে আমি বললাম, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, সময় বেশি নাই, এখানে আপনার আর কোনো কথা শুনবো না, আমি বলবো আপনি শুনবেন। এদিকে তাকান, আপনাকে আমার হাতে খাওয়াবো, হ্যাঁ করেন। আমি রুটি আর মাংসের টুকরা হাতে নিয়ে রিমনের দিকে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু সে আমার দিকে তাকায় না। তখন আমি আবার বললাম, রিমন আমি কিন্তু রেগে যাচ্ছি। তখন সে আমার হাত থেকে অল্প একটু খাবার খাইলো। আমি খাবারের বক্সটা ওর সামনে রেখে দিয়ে বললাম, পরে সবটুকু খেয়ে নেবেন। আর শোনেন, আপনাকে কে কি বলেছে আমি জানি না, তবে আমি বিয়ে করব না, মরে গেলেও করব না। না এই যে মিস্টার, শুনেছেন আমার কথা? এদিকে তাকান। কাপুরুষের মতো মুখ ঘুরিয়ে রেখেছেন কেন? আপনি তো কাপুরুষ না। আপনি কাপুরুষ হলে এখানে আসতেন না। কি বলছি কথা কানে যায় না? এদিকে তাকান বলছি। আজকে একটা কথা বলে যাই, আমাকে আংটি পরানো হয়ে গেছে, আরো অনেক আগেই। আমি বিয়ে করলে তাকেই করব। যদি তাকে না পাই তাহলে এই আংটি কেউ পাবে না। এই যে আমার হাতের আংটি। কি হলো? এদিকে তাকান বলছি না? ঠিক আছে, আমার দিকে তাকাতে হবে না, আংটিটা দেখেন। তখন মাথা ঘুরিয়ে হাতের দিকে তাকালো। যেই দেখলো ওর পুরানো সুতার আংটি, এমনি হাতে ধরে সুতার আংটিটা খুলে নিয়ে মুখের ভিতর নিয়ে গেল। আমি বললাম, রিমন এটা কি করলেন? আংটিটা আবার আমার হাতে বেঁধে দেন, কিন্তু সে আমার কথা শুনলো না। এইদিকে ডাক্তার এসে কয়েকবার সময় শেষ বলে গেছে, আবারও আসলো। আমি 2 মিনিট সময় নিছি, তারপর চলে যাবো বলছি। ডাক্তার চলে যাওয়ার পর আমি রিমনকে বললাম, কি হলো? আমি হাত বাড়িয়ে রাখছি, আংটিটা পরিয়ে দেন। অনেকবার বলার পরেও সে আর আংটিটা পরাই নাই, শুধু বললো, সময় শেষ, চলে যাও। আর শেষ একটা কথা শুনে যাও, আমার পরিবার আমার চাইতে তোমার হবু স্বামীকে বেশি ভালোবাসে, সেটা দাদির কথাই বুঝতে পারছি। আমি চাই না তুমি বিয়েতে কোনো ঝামেলা করো। এখন যদি তুমি বিয়ে না করো বা আমার বিষয় নিয়ে কথা বলো, তাহলে বাবা কষ্ট পাবে। আমার মা নাই, শুধু বাবা আছে, তারে কোনো কষ্ট দিয়ে কথা বলবা না। এটা আমার শেষ রিকোয়েস্ট তোমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, এটাই কি আপনার শেষ কথা? রিমন বলল, হ্যাঁ এটাই আমার শেষ কথা। আমি বললাম, ওকে, বেঁচে থাকলে বিয়ে হবে, আর বেঁচে না থাকলে তো আর সমস্যা নাই, তাই না রিমন ভাইয়া? চললাম, ভালো থাকবেন। অশ্রু ভেজা চোখ নিয়ে রিমনের কাছ থেকে চলে আসলাম। ওয়েটিং রুমে দাদি আর প্রকাশ বসেছিল। আমাকে দেখে তারা বের হওয়ার জন্য রেডি হচ্ছে। আমি দাদিকে বললাম, ডাক্তারের সাথে কথা বলে নি। দাদি বলল, কথা শেষ, এখন চলো, অনেক দূর যেতে হবে। আবার 3 জন গাড়িতে উঠে বসলাম। আমার মন খারাপ, এটা দাদি আর প্রকাশ বুঝতে পারছে। দাদি জিজ্ঞেস করলো, রিমন কি বললো? আমি বললাম, সে জানতে চাইছে কবে বের হবে। দাদি জিজ্ঞেস করলো, আর কিছু বলেনি? আমি বলছি, আর কি বলবে, সব তো তোমরা বলছো, আর সে শুনেছে। দাদি বলল, আমাকে তার বাবা বলেছে 2-3 মাসের মধ্যে চলে আসতে পারবে বাসায়। ডাক্তারও তাই বলল, সামনের মাসে বড় ডাক্তার ভিজিটে আসলে তখন রিমনের ব্যাপারে কথা বলবে ডাক্তার। প্রকাশও বলল, বেশি দিন লাগবে না, বের হতে পারবে। আমি চুপ করে গালে হাত দিয়ে সাইডে বসে আছি। ভাবছি, প্রকাশকে না আনলে রিমন আমার সাথে এমন করতো না। ভিতরে ভিতরে রেগে পেটে যাচ্ছি, প্রকাশ করতে পারছি না। একটু পর গাড়ি পেট্রোল পাম্পে ঢুকলো। আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। দাদি ওয়াশরুমে গেল, আমি আর প্রকাশ দাঁড়িয়ে আছি। একটা সুযোগ পাইলাম প্রকাশের সাথে কথা বলার। আমি প্রকাশের কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলাম, রিমন ভাইয়াকে আমাদের বিয়ের ব্যাপারে কে বলেছে? প্রকাশ বলল, তোমার দাদি। যখন আমরা রিমনের সাথে কথা বলতে গেলাম তখন জিজ্ঞেস করেছিল আমার কথা। তখন দাদি বলল, ওই আমাদের বাড়িতে থাকে, ডাক্তার কোর্স করছে, অরিনের সাথে তার বিয়ে দিবে তোর বাবা বলেছে। আমরা তার বাড়ি ঘর দেখে আসলাম। তখন রিমন জিজ্ঞেস করলো, অরিন রাজি নাকি? তখন দাদি বলেছে, অরিন অনেক খুশি, ওর সামনে পরীক্ষা না থাকলে এখনই বিয়ে দিয়ে দিতাম। বিয়ের আগে ওরা যেভাবে প্রকাশে যা করে, মনে হয় বেশি দিন না, তোর বাবা আসলেই বিয়ে দিয়ে দিবে। প্রকাশের মুখে এই কথা শুনে আমি বললাম, তখন কি আপনি মুখে আঙ্গুল দিয়ে রাখছিলেন? কিছু বললেন? প্রকাশ বলল, আমি কি বলতাম? আর দাদির সামনে এসব নিয়ে কথা বলার সেই সাহস আমার নেই। আমি কিছু বলতে যাব, তখনই দাদি ওয়াশরুম থেকে চলে এসেছে। আবার চুপচাপ দাঁড়িয়ে আছি। গাড়িতে পেট্রোল নেওয়া শেষ হওয়ার পর আবার গাড়িতে উঠে বসলাম। দাদি ড্রাইভারকে বলল, কোন দিক দিয়ে যাবা? ড্রাইভার বলল, ঢাকার ভিতরে দিয়ে গেলে ভালো হবে। দাদি বলল, ঠিক আছে। গাড়ি চলতে থাকলো। দাদি গাড়িতে ঘুমিয়ে গেছে। প্রকাশ বারবার লুকিং গ্লাস দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে করছিল ওর চুলগুলো ছিঁড়ে ফেলি। গাড়ির ভিতরেও আমি কান্না করতে লাগলাম। রিমনকে এমন কথাগুলো না বললে কি পারতো না ওরা? তাও আবার বিয়ের আগে নাকি আমরা কি করছি সেটা দেখে তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে। এমন কিছুই তো করি নাই। মনে হয় প্রকাশ আমাকে জামা কাপড় আয়রন করতে দিয়েছিল দাদির সামনে, আর না হয় প্রকাশের জন্য না খেয়ে বসেছিলাম। এইগুলো তো খারাপ না। আসলে মানুষ ঠিকই বলে, আগের বুড়ো মানুষগুলো অন্যরকম, একটু হলেই সব দোষ মেয়েদের। বসে বসে এসব চিন্তা করতে থাকলাম। হঠাৎ দাদির ফোনে একটা ফোন আসলো, আর দাদির সাথে সাথে ঘুম ভেঙে গেল। প্রকাশের বাবা ফোন দিছে। আমরা কখন রওনা দিব জানতে চাইলো। দাদি বলল, আমরা রওনা দিয়েছি।
প্রকাশের সাথে। প্রকাশ সাথে আছে দেখে প্রকাশের বাবা চিন্তামুক্ত হলো। দাদি আমাকে জিজ্ঞেস করলো ওদের জন্য কি নিয়ে যাবে। আমি বললাম জানি না, তোমার যা ভালো মনে হয় তাই নিয়ে নাও। মাথা থেকে রিমনের কথা দূর হচ্ছে না। এখন যাব পৃথিবীতে যাকে বেশি ঘৃণা করি তার কাছে। যদি সন্ধ্যার আগে যেতে পারি তাইলে রাতে আর থাকবো না, চলে আসবো। অনেকদিন হলো নানান চিন্তায় লেখাপড়ায় মন বসাতে পারিনি। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কত সময় লাগবে যেতে। ড্রাইভার বলল সন্ধ্যার একটু আগে পৌঁছে যাব। আমি দাদিকে বললাম আপ্রাণের বাবাকে বলেন আমরা প্রথমে মামাদের বাড়িতে যাব। দাদি ফোন দিয়ে বলে দিছে ওনারা রাস্তায় অপেক্ষা করবে। প্রকাশও নেমে যাবে। বাড়িতে আমরা একা, তাই প্রকাশের বাবা আর মা যাবে আমাদের সাথে। ড্রাইভার যে অনুমান করেছে তার আগে আমরা চলে গেছি। রাস্তা ফ্রি ছিল। প্রকাশদের বাড়ি থেকে একটু দূরে মেইন রোডে তারা দাঁড়িয়ে ছিল। গাড়ি থামানোর পর প্রকাশ নেমে গেছে। তারা দুজন গাড়িতে উঠে ড্রাইভারকে ঠিকানা বলল। ড্রাইভার সেইভাবে যেতে লাগলো। আশেপাশের মানুষগুলো আমাদের দিকে তাকিয়েছিল। কার বাড়ি যাবে জিজ্ঞেস করতে লাগলো। আমাদের রিসিভ করতে এসেছে উনি আমার মামার নাম বলল তাদের বাড়ি। একটু সামনে গিয়ে লোকটা আমার মামার নাম ধরে ডাকলো। তখন বাসা থেকে একজন মহিলা বাহিরে এসে বলল উনি তো বাড়িতে নাই, বাজারে গেছে। আপনারা কারা? লোকটা আমাদের দেখিয়ে বলল ওরা সালিমের আত্মীয়, ঢাকা থেকে এসেছে। তখন বাড়ি থেকে আরো মানুষ এসেছে, আশেপাশের মানুষও ছিল সাথে। সবাই বলল ঢাকা তো আমাদের কোনো আত্মীয় নেই। তখন আমি সামনে গিয়ে আমার মায়ের নাম বলে সবাইকে বললাম আপনারা ওনার কে কি হন? একজন মহিলা বলল উনি তার ভাইয়ের বউ। আমি বুঝতে পারছি উনি আমার মামি। তখন আমি মামির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মাহিন আর মাহিনের মা কই থাকে? তখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। পাশে আরেক মহিলা বলল মাহিন তো এখানে থাকে না, তার মা মারা যাওয়ার পর সে এখানেই ছিল, পরে কই গেছে তার খোঁজ আমরা কেউ জানি না। মায়ের মৃত্যুর কথা শুনে আমি নিজেকে শক্ত করতে চাইছি, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমাদের সবাইকে চেয়ার এনে দিল বসার জন্য। প্রকাশের বাবা আমার দিকে ইশারা করে মামিকে বলল এই মেয়েটাকে আপনারা চিনতে পারেন নাই? তার মামাকে খবর দেন, কথা বলি। তখন মামি বুঝে ফেলেছে। আমার কাছে এসে জিজ্ঞেস করলো তুমি কি ছেলে? আমি বললাম হ্যাঁ। তখন বলল আসলেই তো, সে 1 বছর আগে আসতে তোর মা মারা যাওয়ার পর আগে অনেকবার তোর কথা বলেছে। আমি মামিকে বললাম এসব কথা বাদ দাও, উনি আমাকে জন্ম দিছে ঠিকই, কিন্তু সে বেঈমান। মাই বলল মৃত মানুষকে নিয়ে এসব কথা বলতে হয় না, শত হলো সে তোর মা ছিল। আমি মামিকে বললাম মাহিন কই? মাই বলল তোর মামা বলতে পারবে, মামাকে ফোন দিছে বাড়ি আসার জন্য। সেই ফাঁকে আমি মামিকে বললাম কবর কোন জায়গায়? মাই বলল এই ঘরের পিছনে। আমি ঘরের পিছনে গিয়ে একটা কবর দেখতে পেলাম। তাকিয়ে আছি আর চোখের পানি ছেড়ে বলতে লাগলাম মরে গেলে কেন? আমার ঘৃণা এখনো শেষ হয়নি। কতটা পাপ করলে নিজের সন্তান কবরের পাশে এসে ঘৃণা প্রকাশ করে। এত বছরের ঘৃণাটা আজকে চোখের পানিতে শুধরে ফেললাম। আমি ক্ষমা করে দিব, তবে আমার বাবা ক্ষমা করবে না। আমি সন্তান হয়ে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। আমার কান্না দেখে দাদি এসে আমাকে কবরের পাশ থেকে নিয়ে গেছে। মামা এসেছে প্রকাশের বাবার সাথে কথা বলছে। মামি গিয়ে মামাকে বলল বুবুর গরমে শেলি এসেছে। তখন মামা শেলিকই বলতে বলতে আমার কাছে এসেছে। আমাকে দেখে মামা কান্না শুরু করেছে। আমিও মামার কান্না দেখে ঠিক থাকতে পারিনি। মামার সাথে সাথে আমিও কান্না শুরু করে দিছি। মা বলতে লাগলো তোর মা বলেছিল মেয়েটার মুখ আর কোনোদিন দেখা হবে না, সেই আফসোস নিয়ে তোর মা মারা গেছে। একটু তোর মার কবরের কাছে যা। মাই বলল শেলি এতক্ষণ কবরের পাশেই ছিল। আমি মামাকে মাহিনের কথা জিজ্ঞেস করলাম। মামা বলল ওরে ধরে রাখতে পারি নাই, অভাবের সংসার, ওরে ভালো করে লেখাপড়া করাতে পারিনি। খারাপ ছেলেদের সাথে মিশে নেশে আড্ডায় চলে গিয়েছিল। একদিন শাসন করে একটু মারছিলাম, সেই যে বাড়ি থেকে বের হয়েছে আর আসেনি। কিছুদিন আগে ফোন দিছিল, আমাকে 6,000 টাকা দিছে, বলেছে মামা তুমি খরচ করো। আমি ওরা জিজ্ঞেস করলাম টাকা কই পাইলো? সে নাকি গাড়িতে কাজ নিছে। অনেকবার বললাম চলে আসতে, আসেনি। আমি বললাম এইটুকু ছেলে কিসের কাজ করে? আপনারা ওরা ধরে রাখতে পারলেন না? ওর নাম্বারটা দেন, আমি ফোন দিয়ে ওরে আমার সাথে নিয়ে যাব। মামা বলল ওর নাম্বার নেই। প্রকাশের বাবা মামাকে জিজ্ঞেস করলো ছেলেটা কই থাকে, কিছু বলেছে? মামা বলল না, তবে একবার বলেছে ঢাকা কোনো এক গাড়িতে থাকে। আমি মামাকে আমার নাম্বার দিলাম, বললাম সে যখন যোগাযোগ করবে তখন যেন ওরে আমার নাম্বার দে। রাত হয়ে গেছে, সারাদিন না খেয়ে দাদি একটু অসুস্থ হয়ে গেছে, তাই বেশি দেরি না করে প্রকাশের বাড়ি চলে আসলাম। রাত এখানে থেকে ভোরে চলে যাব। আজকের দিনটা আমার জীবনের সেরা দিন ছিল। যারে ভালোবাসি সে তার মুখ ফিরিয়ে নিল, আর যে জন্ম দিল তার হারানোর খবর পাইলাম। আজকে অনেক চুপচাপ হয়ে গেছি। রাতের খাবার খেয়ে আপনার দাদি শুয়ে পড়েছে। আমি জানালা খুলে দাঁড়িয়ে আছি। জায়গাটা অচেনা হলে আকাশের ছাদটা চেনা। ইচ্ছে করছে বাহিরে চলে যাই, কিন্তু কিছু করার নাই, বাহিরে যেতে পারবো না। জানলার পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলাম রিমনের কথা। দাদি কেন রিমনকে এসব বলল, আর প্রকাশই বা সেই কথাই সাই দিল। এখন রিমনের মনের ভুল ধারণা কেমনে ঠিক করব, সেই বিষয় নিয়ে প্রকাশের সাথে আমার কথা বলার দরকার। কিন্তু কেমনে বলবো? কাল তো চলে যাব। বাসায় গেলে বই মনে করে আমরা বিয়ে ছাড়া সংসার করছি, তাই ভাবছি এখন কথা বলবো। সবাই ঘুমাচ্ছে, এই সুযোগে আমি প্রকাশকে রিমনের ব্যাপারে সব বলবো, আর প্রকাশ যেন সবকিছু ঠিক করে দেয়।
এমনি রিমন তার পরিবারের উপর রেগে আছে। আমি প্রকাশকে মেসেজ দিলাম। প্রকাশ রুমেই ছিল, সে রিপ্লাই করেছে। আমি বললাম আপনার সাথে একটু কথা ছিল, আপনি কি জানালার কাছে আসবেন? 2 মিনিট পর প্রকাশ আসলো। আমাকে দাঁড়ানো দেখে প্রকাশ বলল, এখানে কথা বলা যাবে না, তুমি কি বাহিরে আসবা? আমরা বাগানে চলে যাই। আমি বললাম গুড আইডিয়া। প্রকাশকে বললাম দাঁড়ান, আমি বের হচ্ছি। আস্তে আস্তে দরজা খুলে বাইর হয়ে প্রকাশ আর আমি বাগানে চলে আসলাম। 4 দিন রাত ভালোই লাগছিল আমার। প্রকাশ আমাকে বলল, কি কথা বলো এখন? আমি প্রকাশকে বললাম, তখন আপনার সাথে কথা শেষ হয়নি দাদির জন্য, এখন বলি, তারপর আপনার কি করণীয় আপনি করবেন। প্রকাশ বলল, ঠিক আছে বলো, তবে আজকের ঘটনার জন্য আমাকে দোষ দিও না। আমি শুধু নিরুপায় হয়ে দাঁড়িয়েছিলাম। আমি বললাম, তারপরে আপনার কিছু বলার দরকার ছিল। আপনাদের জন্য আমার সব আয়োজন নষ্ট হয়েছে। আমার সুতার আংটির খবর হয়েছে। প্রকাশ জিজ্ঞেস করলো, সুতার আংটি মানে? বুঝলাম না। আমি প্রকাশকে সব বুঝিয়ে বলতে যাব, তখন কে যেন লাইটের আলো দিয়ে বাগানের দিকে বারবার প্রকাশ করছে। প্রকাশ বলল, ওরে এখন এখানে একা থাকা যাবে না, বাসায় চলো। আমি বললাম, কেন, কি হয়েছে? প্রকাশ আমার হাত ধরে টান দিয়ে বাসার দিকে নিয়ে যাচ্ছে। বাসার সামনেই যেতে প্রকাশের বাবা লাইটের আলো আমার উপর ফেললো, সাথে দাদিও ছিল। আর এইদিকে প্রকাশ আমার হাত ধরে আছে। প্রকাশ আমার হাত ধরে নিয়ে যাওয়ার কারণ হলো আমি শাড়ি পরা ছিলাম, আসার সময় 2 বার পরে যেতে লাগছিলাম, তাই এখন যাতে না পড়ি সেই জন্য হাত ধরে নিয়ে গেছে। প্রকাশের বাবা আমাদের দেখে বলল, এত রাতে বাগানে কেন? আর বাগানে গেলে লাইট নিলে না কেন? এত অন্ধকারে বাগানে কত কিছু থাকে, যদি সমস্যা হতো। প্রকাশ বলল, আরিন চাঁদের ছবি তুলবে তাই আমাকে নিয়ে গেছে। বাগানের ভিতরে থেকে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে, গাছের পাতায় ভিতরে চাঁদের আলো। প্রকাশের বাবা বলল, ঠিক আছে রুমে যাও, সকাল সকাল বের হতে হবে। প্রকাশ তার রুমে চলে গেছে, আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি। দাদি বাহিরে, প্রকাশের মাও এসেছে বাহিরে। মধ্যরাতে প্রকাশের হাত ধরে বাগান থেকে বের হওয়াটা প্রকাশের পরিবার আর দাদি বিষয়টা ভালোভাবে নেয়নি। তারা সেই রাতে রিমনের বাবাকে ফোন দিছে। তখন রিমনের বাবা ওখান থেকে বিকেলে 5টা বাজে। দাদি কথা বলছে প্রথমে, তারপর প্রকাশের বাবা কথা বলেছে। রিমনের বাবাকে বলছে আমাদেরকে যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, না হয় আমরা নাকি মান সম্মান কিছু রাখবো না। রিমনের বাবা বলল, তাদের কাবিন করিয়ে দেন, আমরা দেশে আসলে অনুষ্ঠান করব। রিমনের বাবার থেকে পারমিশন নিয়ে নিল আমাদের বিয়ের জন্য। এই সব কিছু আমি জানতাম না। আর গ্রামে যে রাতে বেলা কারোর সাথে কথা বলা যাবে না এটাও জানতাম না। যদি জানতাম তাইলে জীবনেও কথা বলতাম না। আমার একটু ভুলের জন্য সবকিছুই নষ্ট হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিল ঢাকা গিয়ে বিয়ে দিবে। পরের দিন সকাল সকাল আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গত রাতে ঘটনার জন্য যে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছে এটা প্রকাশ জানতো, কিন্তু আমাকে বলে নাই। বাসায় এসে আমি দাদিকে বললাম, এখন রান্না করে রাখি, দুপুরের জন্য রান্না শেষ করে একটু ঘুমাবো। দাদি বলল, রাতে না ঘুমিয়ে জামাইকে নিয়ে জঙ্গলে চাঁদ দেখতে গেলে ঘুমাবি কেমনে? আমি বললাম, কিসের জামাই? প্রকাশ কি আমার জামাই লাগে নাকি? দাদি বলল, জামাই হয় নাই, হবে কয়েকদিনের মধ্যে। আমি দাদির কথা বুঝতে পারলাম না। দাদির কথা মজা মনে করে রান্না করতে গেলাম। রান্না শেষ করে গোসল করে রুমের দরজা লাগিয়ে একটু ঘুম দিছি। সন্ধ্যার আগে উঠলাম ঘুম থেকে। কাল থেকে স্কুলে যেতে হবে, তাই রাতেই সব গুছিয়ে রাখলাম। এখন আবার সেই আগের রুটিনের মতো সবকিছু শুরু হলো। আমার ব্যস্ততা আর সামনে পরীক্ষা, সেই জন্য তারা বিয়ের সিদ্ধান্তটা পিছিয়ে নিল। প্রকাশও অনেক ব্যস্ত, সকালে সন্ধ্যায় আসে। এখন তারা অপেক্ষা করেছে আমাদের পরীক্ষা শেষ হলে সবকিছু হবে। স্বপ্নের দিনগুলো গড়িয়ে অবশেষে পরীক্ষার সময় চলে এসেছে।